যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। ঘটনাটির নাম তিনি দিয়েছেন ভয়ঙ্কর বাড়ি। এরপর তিনি লিখছেন, কিছু এমন ভয়ঙ্কর ঘটনা আছে আমাদের জীবনে ঘটে থাকে যা যে কোনো মানুষকেই আতঙ্কে ফেলতে পারে। তেমনই এক ভয়ঙ্কর ঘটনা শুনেছি আমার এক দুঃসম্পর্কের আঙ্কেলের কাছ থেকে। আঙ্কেল ছিলেন আমেরিকান প্রবাসী। দেশে আসার পরে আমাদের বাসায় বেড়াতে আসেন তিনি। তখন পারিবারিক আড্ডার মাঝেই আঙ্কেল ঘটনার প্রসঙ্গ তোলেন। পরবর্তীতে ঘটনাটি শোনানোর জন্য জোর দিলে আঙ্কেল বলা শুরু করেন। চলুন ঘটনায় যাওয়া যাক। আঙ্কেল যেভাবে বলেছেন, প্রায় 15 বছর আগের কাহিনী। তখন আমি নতুন নতুন আমেরিকায় গিয়েছি। সেখানকার একটি রেস্টুরেন্টের ওয়েটার ছিলাম তখন। প্রথমে যেই বাড়িতে থাকতাম সেই বাড়ির মালিক হঠাৎ একদিন জানায় যে সে তার বাড়িটি ভেঙে ফেলবে। তখন যেই বাড়িতে আমি সহ আমার 2 জন সঙ্গী থাকতাম, তাদেরকে নিয়ে আমেরিকার বোস্টন শহরের একটি নির্জন এলাকার একটি বেশ পুরনো 2 তলা বাড়ি পরবর্তীতে বসবাসের জন্য খুঁজে বের করি। বাড়িটা কিছুটা পুরনো হলেও সুন্দর ছিল এবং তুলনামূলকভাবে ভাড়া কম হওয়ায় 3 জনই রাজি ছিলাম। বাড়িটি যার কাছ থেকে নেই তাকে আমরা পুরো 1 মাসের ভাড়া শোধ করে বাড়িতে উঠি। বাড়িটি ডুপ্লেক্স সিস্টেমের ছিল, কিন্তু আমাদেরকে শুধু নিচের তলায় থাকার অনুমতি দেন। বাড়িটি খুলে দিয়ে যাওয়ার দিন কেয়ারটেকার আমাদের বলে যান মাঝে মধ্যে কিছু আওয়াজ হতে পারে যেগুলো কখনো কান দেবেন না এবং আওয়াজের উৎস খুঁজে তার পেছনে কখনো যাওয়ার চেষ্টা করবেন না। লোকটার কথা শুনে কিছুটা খটকা লাগলো, সন্দেহ হলো। আবার সন্দেহ বাড়ায় বাড়িটার 2য় তলায় যাওয়ায় যে সিঁড়িটা আছে সেটা দেখলাম যে কাঠ দিয়ে এমনভাবে বন্ধ করা যাতে কেউ ওপরে যেতে না পারে। বাড়িতে কি কোনো সমস্যা আছে নাকি, এই কথা কেয়ারটেকারকে জিজ্ঞেস করতে সে থতমত খেয়ে বলে, সমস্যা থাকলে কি আপনাদের কাছে ভাড়া দিতাম। তখন আমি বললাম, তাহলে ওপরে যাওয়ার সিঁড়ি বন্ধ কেন এবং কিসের আওয়াজের কথা বলছেন। কেয়ারটেকার বলল, ওপরের তলায় কিছু মূল্যবান জিনিসপত্র আছে, তাই কারো যাওয়ার অনুমতি নেই এবং আওয়াজ স্বাভাবিকভাবে আসতেই পারে, ওইগুলোতে কান দেবেন না। আমি এখন আসি, এই বলে কেয়ারটেকার তাড়াহুড়ো করে চলে গেলেন। কিছুটা সন্দেহ থাকায় আমরা সেই সন্দেহ নিয়েই বাড়িটিতে থাকতে শুরু করলাম। প্রথম দিন ভালো কাটলো। ঘটনা শুরু হয় 2য় দিন থেকে। রাত 3টা এক বিকট আর্তচিৎকারে ঘুম ভেঙে যায়। হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ায় শরীরে একটা কম্পন সৃষ্টি হয়েছে। বোঝার চেষ্টা করলাম কিসের আওয়াজ হতে পারে এটা। বুঝতে পারলাম অতিরিক্ত যন্ত্রণায় কাতর কোনো নারীর আত্মচিৎকার এটা। শব্দের উৎস খুঁজতে যাবার জন্য বের হয়ে উঠলাম এবং রুম থেকে বের হব এমন সময় মনে পড়ল কেয়ারটেকারের কথা। সে কোন রকম আওয়াজে কান দিতে মানা করেছে। অনেক কিছু ভাবার পর ঠিক করলাম সকালে উঠে বিষয়টা নিয়ে খোঁজ করব। পরের দিন সকালে বিষয়টা নিয়ে অনেক খোঁজাখুঁজির পরেও কিছু জানতে পারলাম না। 3য় দিন রাতেও ঠিক একই রকম আওয়াজ শুনলাম, কিন্তু মেয়েলি কণ্ঠটার পর পুরুষ কণ্ঠ বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুনতে পেলাম। কিছুটা ভয় পেলাম, তাই কাঁথা মুড়ি দিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আমার এক সঙ্গীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর খেয়াল করলাম ওপরের তলার যে সিঁড়িটা কাঠের ব্যারিকেড দেওয়া সেটি পুরোপুরি ভাঙা। আমার আরেকজন সঙ্গীকে সাথে নিয়ে জলদি ওপরে উঠলাম। ওপরের ফ্লোরে উঠে দেখলাম রক্তে হ্যাঁচড়ানোর দাগ, যা একদম একটা রুম থেকে আরেকটা রুমে চলে গেছে। দাগ ফলো করে রুমটাতে ঢুকে যা দেখলাম তা দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। দেখলাম আমার যেই সঙ্গীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমরা তাড়াতাড়ি তাকে নিচের তলায় নিয়ে এলাম এবং পুলিশ আর অ্যাম্বুলেন্স খবর দিলাম। আমার সঙ্গীর অবস্থা খুবই খারাপ, আইসিইউতে অ্যাডমিটেড হলো। পুলিশ আমাদের জিজ্ঞাসাবাদ করছে। আমি পুরো ঘটনা খুলে বলি। পুলিশ আমাকে বলেন, আপনারা যে এই বাড়িতে থাকতে এসেছেন এটি তো একটি পরিত্যক্ত বাড়ি, এই বাড়ি ঘিরে অনেক ভয়ঙ্কর ঘটনা রয়েছে। পরে আমি বললাম যে কেয়ারটেকার তো আমাদের তেমন কিছু বলেনি। পুলিশ অফিসার বললেন, কিসের কেয়ারটেকার, এই বাড়ি দেখাশোনা করার কোনো লোকই তো নেই এবং এই বাড়ির মালিক 7 বছর আগে মারা গেছেন। আর আপনারা যার কাছ থেকে ভাড়া নিয়েছেন সে হয়তো কোনো প্রতারণা করে পালিয়ে গেছে আপনাদের সাথে। এসব শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পরে বাড়িটি পুলিশ সিলগালা করে দিয়ে চলে গেল এবং আমার সঙ্গী সুস্থ না হওয়া পর্যন্ত এই শহর ছেড়ে কোথাও যেতে না করলো আমাদের। প্রায় 1.5 মাস পর আমার সঙ্গী কিছুটা সুস্থ হলেন। পরে পুলিশ তার মুখে পুরো ঘটনা শুনতে এলো। তার সাথে ঘটে যাওয়া সেই রাতের ঘটনা সে আমাদের বলতে লাগলো।
সেদিন রাতে সেও ওই আর্তনাদে শুনতে পায় এবং সেই আওয়াজের উৎস খুঁজতে রুম থেকে বের হয় এবং বুঝতে পারে আওয়াজটি ওপরের তলা থেকে আসছে। সে ওপরের তলায় যাওয়ার সিঁড়ির সামনে যেতেই কেউ একজন গোঙানো আওয়াজ করে বলে, উঠে আমাকে একটু জল দাও। সে একটু সামনে এগোতেই তার ভেতরে কোনো এক অজানা শক্তি কাজ করলো এবং সে সিঁড়ির মাঝের কাঠের ব্যারিকেড ভেঙে ফেললো। আর একটু ওপরে যেতেই সে একটি রুম থেকে গোঙানির আওয়াজ পেল। সেই রুমের সামনে আসতেই বিচ্ছিরি এক গন্ধ তার নাকে ভেসে এলো। আর একটু সামনে এগোতেই সে দেখতে পেল এক মুমূর্ষ নারীকে। একই অবস্থা, তার পুরো শরীর থেকে মাংস পৌঁছে গলে পড়ছে এবং নারীটি তাকে দেখে একটু পানি দিতে বলল। এই দৃশ্য দেখে সে ভয়ে পেছন ফিরে এক দৌড় দেয়। এমন সময় সেই নারী ধপ করে তার সামনে চলে আসে এবং সে নারীর সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। কোনো মতে উঠে আবার পালাবার চেষ্টা করে, কিন্তু ভয়ঙ্কর নারীটি এইবার তাকে পুরোপুরি চেপে ধরে। এক প্রকার ধস্তাধস্তি হয় তাদের মাঝে এবং অবয়বটা তাকে হাওয়ায় উড়িয়ে নিয়ে একের পর এক দেয়ালে আঘাত করতে থাকে। ফলে এক সময় শরীর ক্ষতবিক্ষত হয়ে এক পর্যায়ে রক্তাক্ত হয়ে সে জ্ঞান হারায়। পরে খোঁজ নেবার পর আমরা জানতে পারি বছরখানেক আগে এই বাড়িতে এক দম্পতি থাকতেন। সেই দম্পতির স্বামী তার স্ত্রীকে ফেলে আরেক মেয়েকে বিয়ে করে অন্য শহরে চলে যান এবং সেই স্ত্রী এই বাড়িতে একদিন গুরুতর অসুস্থ হয়ে যত্নের অভাবে না খেতে পেয়ে ধুকে ধুকে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই বাড়ি থেকে তার পচা লাশ উদ্ধার করা হয়। তারপর থেকেই এই বাড়িটিতে অস্বাভাবিক ঘটনা ঘটে এবং কেউ থাকার চেষ্টা করলে খুব খারাপ অবস্থায় বের হতে হয়। শুনেছি এই পর্যন্ত দুজনের মৃত্যুও হয়েছে এই বাড়িতে। তো এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি অনেক দিন পর একটা চমৎকার ঘটনা পড়লাম আসলে, এবং এই ঘটনা পড়তে গিয়ে আমি কয়েকবার নিজে শিহরিত হয়েছি। আমি জানি না যে ওই বাড়িটি এখন কেমন আছে, সেই বাড়িতে যারা থাকে তারাই বা কেমন আছে। নিশ্চয়ই তাদেরকে বিরক্ত করতে আর কেউ সেই বাড়িতে যায় না। আপনি একটা বাড়ি ভাড়া নিলেন, ধরুন না সেটা ঢাকা শহর বা ঢাকার বাইরে কোনো একটা জায়গায়। সেই বাড়ির আগের কোনো ইতিহাস আপনি জানেন না। হঠাৎ করে একদিন এই পরিস্থিতির সম্মুখীন হলেন। হয়তো দেখলেন এখানে যেমন দোতলায় যাবার সিঁড়ি, ওখানে হয়তো ছাদের সিঁড়িটা বন্ধ করে দেয়া। ছাদে যাওয়ার নিয়ম নেই এটা বলেই হয়তো ক্ষান্ত হলেন। একদিন এরকম একটা পরিস্থিতির কারণে আপনি সেই ছাদে উঠে গেলেন এবং এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে হলো আপনাকে। ঘটনার আসল চমক কিন্তু অন্য জায়গায়। যে কেয়ারটেকার, যে ভদ্রলোক আপনাকে সাবধান করেছিল যে ছাদে যাবেন না বা ওই সিঁড়ি ভেঙে কোথাও যাবেন না, যখন আপনি জানতে পারেন তারই কোনো অস্তিত্ব নেই, তখন কি হবে? আপনি একটা বাসায় আছেন, নিচে এক দারোয়ানকে দেখেন, তিনি প্রতিদিন আপনার গেট খুলে দেন। রাত করে বাসায় ফেরেন, তিনি দরজা খুলে দেন। একদিন হঠাৎ করে আপনাদের হয়তো অ্যাপার্টমেন্টের সোসাইটির কোনো একটা মিটিংয়ে আপনি জানতে পারলেন এইরকম কোনো দারোয়ানের কোনো অস্তিত্বই এই বাড়িতে নেই, শুধু আপনারই তার সাথে দেখা হয়েছে। কেমন লাগবে একটু বলুন তো? প্রিয় লিসেনার্স, এখন যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই স্টোরিটি মর্গ ও লাশ কেন্দ্রিক। আমাদের এই ভিডিওতে আপনারা একই সাথে তিনটা ঘটনা পাবেন পর্যায়ক্রমে, যার প্রথমটি মর্গ লাশ কেন্দ্রিক, পরের ঘটনাটি তাল গাছকে কেন্দ্র করে, এবং শেষ ঘটনাটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশের একটি এলাকা নাম কাজলা। ওই কাজলায় অসংখ্য মেস রয়েছে স্টুডেন্টদের থাকার জন্য। ওই মেস কেন্দ্রিক একটি ঘটনা আপনাদেরকে শোনাবো, তাই সবাই নড়েচড়ে বসুন। একটি কম্বো প্যাকেজের আওতায় আপনাদেরকে বেশ কিছু ঘটনা একসাথে শোনাতে যাচ্ছি। আশা করি সবার ভালো লাগবে, কারণ অনেকেই মর্গের ঘটনা শুনতে চান, আবার শ্মশানের ঘটনা শুনতে চান, আবার পুরাতন তাল গাছ, তেঁতুল গাছ, আম গাছ, এগুলোর বট গাছ, এগুলোর ঘটনা শুনতে চান, আবার শহর কেন্দ্রিক ঘটনা শুনতে চান। আমার মনে হয় আমাদের এই ভিডিওতে আপনারা সবগুলো একসাথে পাবেন ইনশাল্লাহ, এবং সবার খুব ভালো লাগবে। তো প্রিয় লিসেনার্স, কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। এই ঘটনাটি যিনি আমাকে পাঠিয়েছেন তার নাম তামিম হোসেন। বর্তমানে তিনি কুয়েত প্রবাসী। তার বাড়ি গোপালগঞ্জ জেলার লতিফপুর ইউনিয়নে। তিনি যে ঘটনাটি আমাকে শেয়ার করেছেন, এই ঘটনাটি 2005 কি 6 সালের দিকে ঘটে যাওয়া, এবং যার সাথে ঘটেছে তিনি তার কাকা হন। তো
যে ঘটনাটি ঘটেছে সেটি সম্পর্কে বলার আগে কিছু বিষয় বলে নেই। যে গ্রামে ওনাদের বসবাস আছে, এই গ্রামটি প্রচুর এই গ্রামে অনেক বাগান রয়েছে আসলে, এবং ওই গ্রামের প্রত্যেকটা ঘরের আশেপাশেই বাগান রয়েছে। এখন বাগান কোনোটা বাঁশঝাড়, কোনোটা ঝোপঝাড়, এরকম বাগান আর কি। বিশেষ করে বাঁশঝাড়টা খুব বেশি। আর ওই গ্রামের লোকজন যে পথ দিয়ে আসা যাওয়া করে সেই পথে একটি মুক্তিধাম বা শ্মশান বাঁধে। এই শ্মশানের পাশ দিয়ে যাওয়ার একটা রাস্তা ছিল, যদিও এখন সে রাস্তাটি নেই। আর গোপালগঞ্জের যেই 250 বেডের যেই হসপিটালটি রয়েছে এবং এই হসপিটালে যে লাশ কাটা ঘর রয়েছে, এই লাশ কাটা ঘরটি একটা সময় পূর্বে এই শ্মশানের ভেতরেই ছিল। ঘটনাটি কুরবানির ঈদের 2 থেকে 3 দিন আগে ঘটে যাওয়া একটি ঘটনা। ওনাদের গ্রামের আশেপাশে মোটামুটি যেগুলো হাট বসতো, কুরবানির পশুর হাট বসতো, এর মধ্যে সবচেয়ে বড় হাট যেটি বসতো সেটি হচ্ছে গগরডাঙ্গা এলাকায়। ঘটনার দিন এই তামিম আহমেদের মেজো চাচা ছাগল কিনতে যায় হাটে। ছাগলের দাম বা ছাগলের উচ্চতা বা সাইজ এগুলো দেখে ওনার আসলে পছন্দ হচ্ছিল না, এই জন্য দীর্ঘ সময় উনি ওই হাটে ছিলেন। তো ছাগল কিনতে কিনতে কখন যে রাত 10টা থেকে 11টা বেজে গেছে ওনার সেটা খেয়ালই ছিল না। ওই সময় ওনার কাছে মোবাইল ফোনও ছিল না, আর ওনার হাতে ঘড়িও ছিল না, এই জন্য উনি বুঝতে পারছিলেন না যে অ্যাকচুয়ালি কয়টা বাজে। এদিকে ঈদের কয়েকদিন আগে গভীর রাত পর্যন্ত কুরবানির পশু কেনা বেচা হতো, যার কারণে 10টা 11টা আসলে 2005-6 সাল তো তেমন কোনো রাতই ছিল না ধরা চলে। আর তামিম আহমেদের কাকা উনি খুবই একজন সাহসী মানুষ ছিলেন। তো ছাগল কিনে উনি ফিরছিলেন, কারণ ওনার একটা পছন্দ ছাগল, একটা ছাগলকে ওনার পছন্দ হয়ে যায়, দামেও মিলে যায়, যার কারণে উনি ছাগল কিনে বাড়ি ফিরছিলেন। আর বাড়ি ফেরার পথে সেই শ্মশানের পাশ দিয়েই তাকে আসতে হবে। লোকমুখে শোনা যায় বা ওই সময় শোনা যেত এবং এখনো শোনা যায় যে অনেকেই এই শ্মশানের মধ্যে রাতের বেলা আসার সময় অনেক সময় ভয় পেয়েছেন। তো উনি তো সাহসী মানুষ ছিলেন, আর ওনার কাছে একটি ছাগল ছিল, ছাগলের দড়িটা ওনার হাতে ছিল। ছাগলটি আগে হেঁটে যাচ্ছিল এবং উনি পেছনে হাঁটছেন। ছাগলটি আসলে বেশ চঞ্চল ছিল, তাকে যে টেনে টেনে আনতে হবে বিষয়টা এমন নয়। ছাগলটি নিজেই আগে আগে হেঁটে যাচ্ছিল আর দড়ি ধরে উনি পেছনে ছিলেন। যাই হোক, যখন তিনি শ্মশানের কাছে আসেন হঠাৎ ছাগলের আচরণে কিছু পরিবর্তন ঘটে। ছাগলটি এদিক ওদিক ছোটাছুটি করার চেষ্টা করে এবং ভয়ানকভাবে আর্তনাদ করতে শুরু করে। তামিম আহমেদের কাকা উনি চিন্তা করছিলেন যে কি ব্যাপার, সারা পথ এত সুন্দরভাবে চলে ফিরে আমার সাথে আসলো, আমার তেমন কোনো বেগ পেতে হলো না, আর এখন কেন এই ছাগলটি অস্বাভাবিক আচরণ করছে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, উনি যখন শ্মশানের কাছে এসেছিলেন তার আগেই কাছে একটি এই শ্মশানের আগে একটি ছোট বাজার রয়েছে। তো উনি যখন আসেন তখন দেখেন বাজারের সব কটা দোকান বন্ধ। উনি চিন্তা করেন কি ব্যাপার, কয়টা বাজে রাত যে সব দোকান বন্ধ করে চলে গেছে। আর ওনার হাতে যেহেতু ঘড়িও ছিল না, মোবাইলও ছিল না, আর তেমন কোনো লোকের সাথে ওনার দেখাও হচ্ছিল না, যার কারণে উনি কিন্তু জানতে পারছিলেন না অ্যাকচুয়ালি রাত কটা বাজে। তো উনি ওইখান থেকে যখন ফেরেন তখন ওই শ্মশানের পথ ধরে, আর ওই শ্মশানের কাছে যখন এসেছেন ওই শ্মশানের ঢুকতে একটু দূরেই সেই পূর্বের লাশ কাটা ঘরটি রয়েছিল। ছাগলটি মূলত ওই লাশ কাটা ঘরের সামনে এসেই অস্বাভাবিক আচরণ শুরু করে এবং ভয়ানক আর্তনাদ করে ডাকাডাকি শুরু করে। তখন তামিম আহমেদের কাকা খুব ভালো করে খেয়াল করেন ওই লাশ কাটা ঘরের যে দরজা, ওই দরজার সামনে 3-4টি কুকুর দাঁড়িয়ে আছে। সবগুলো কুকুরের গায়ের রং কালো, কারণ ওই লাশ কাটা ঘরের দরজার সামনে ছোট্ট একটি লাইট ছিল, ওই লাইটের আলোতে সেটা স্পষ্টভাবেই দেখা যাচ্ছিল। তো উনি চিন্তা করেন যে এই ছাগলটি হয়তো বা এই কুকুরকে দেখেই চিৎকার চেঁচামেচি করছে বা ভয় পাচ্ছে, কারণ রাতের বেলা। তো উনি যেটি করেন, আশেপাশে ইট ছিল, ছাগলের দড়িটা কিন্তু উনি হাতেই ধরে রেখেছেন এবং ওই ইটগুলো ওই কুকুরগুলোর দিকে ছুঁড়ে মারেন
এবং কুকুরগুলিকে ধাওয়া করেন যাতে এখান থেকে চলে যায়। তো ইটের আঘাত গায়ে লেগে এবং ওনার ধাওয়া খেয়ে কুকুরগুলো সত্যি ওখান থেকে চলেও যায়। উনি চিন্তা করেন যাক আপদ বিদায় হয়েছে, এখন বাড়ির পথ ধরি ছাগলকে। উনি আরেকটা বিষয় খেয়াল করেন, যে ছাগলটি একটু আগে ওনার সামনে সামনে হেঁটে যাচ্ছিল, এখন সেই ছাগলটি মনে হয় আর হাঁটতে যাচ্ছে না বা সামনের দিকে যেতে যাচ্ছে না। উনি ছাগলের দড়ি টানতে টানতে এগোতে থাকেন। তার মানে এখন ছাগল পেছনে, উনি সামনে। কিন্তু কিছু সময় আগে ছাগল সামনে ছিল, মানে ছাগলটি খুব আনন্দ চিত্তে হেঁটে যাচ্ছিল আর উনি পেছনে ছিল। এখন হয়ে গেছে তার উল্টোটি। উনি যখন লাশ কাটা ঘরটি পার হয়ে আরো সামনে এগিয়ে গিয়েছেন, তখন হঠাৎ উনি দেখতে পান ওনার ছাগলটি, যে ছাগলটি এতক্ষণ হাঁটতে চাচ্ছিল না, সেই ছাগলটি দৌড়ে ওনার হাত থেকে ছুটে গিয়ে মানে সামনের দিকে চলে যাওয়ার চেষ্টা করছে এবং আবারও সে ভয়ানক আর্তনাদ শুরু করেছে। কিন্তু ছাগলের দড়িটি উনি শক্ত করে ধরে রেখেছিলেন, ছাগলটি পালাতে পারছিল না। কিন্তু উনিও বুঝতে পারছিলেন না যে ছাগলটি হঠাৎ আবার চিৎকার চেঁচামেচি কেন করছে, কারণ কুকুর থেকে ভয় পেয়েছিল, কুকুর তো তাড়িয়ে দিয়েছি, কিন্তু এখন এখন সে কেন এমন করছে। তখন হঠাৎ একটা গোঙানির মতো আওয়াজ তিনি শুনতে পান। ওনার নাম ছিল কামাল। তো উনি একটি আওয়াজ শুনতে পান এবং স্পষ্টভাবেই বুঝতে পারেন এই আওয়াজটি আসছে লাশ কাটা ঘরের মধ্য থেকে, মানে ভেতর থেকে একটা গোঙানির আওয়াজ। এবং সেই গোঙানির আওয়াজটা আস্তে আস্তে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। একটা সময় ভেতর থেকে আওয়াজ আসে যে, কামাল, আমার খুব কষ্ট হচ্ছে, আমার হাত পা সব কেটে ফেলছে, আমার চোখ উপড়ে ফেলছে, আমাকে এখান থেকে নিয়ে যা, আমি থাকতে পারছি না। নাঈম আহমেদের চাচা কামাল, উনি স্পষ্টভাবে অনুধাবন করেন যে কণ্ঠস্বরটি উনি শুনতে পাচ্ছেন তারই ছোট ভাই, আপদ ছোট ভাই হাসানের। মানে কিন্তু হাসান কেন লাশ কাটা ঘরের মধ্যে যাবে? তিনি বুঝতে পারেন তিনি ভয়ানক একটা বিপদে পড়তে যাচ্ছেন। তিনি যে দোয়া পড়তে জানতেন, আয়াতুল কুরসি জানতেন, সেগুলো পড়ে শরীরে ফু নেন এবং ভয় কাটানোর জন্য জোরে জোরে দোয়া পড়তে থাকেন। ওদিকে ছাগলটির সামনে ছুটে যাওয়ার চেষ্টা করছিল, উনিও ছাগলের সাথে দৌড়াতে থাকেন সামনের দিকে। তার মানে দ্রুত এই জায়গাটি পার হওয়ার উনি চেষ্টা করছিলেন আর দোয়া পড়ছেন। হঠাৎ ওনার রাস্তার পাশে থাকা একটা ঝোপ ছিল, ঝোপ আসলে অনেকগুলো ছিল, এর মধ্যে একটা বড় টাইপের ঝোপ ছিল। ওই ঝোপটা হঠাৎ প্রচন্ড জোরে নড়ে ওঠে। উনি খেয়াল করেন ওই ঝোপের মধ্য থেকে লম্বা করে মোটা মতো একটা মানুষের অবয়ব বের হয়ে আসছে। চাঁদের আলোতে তিনি স্পষ্টভাবে দেখতে পান ওই মানুষটার হাতে কি যেন, মানে দুই হাতের উপরে কিছু জিনিস নিয়ে এগিয়ে আসছে। মানুষটি আস্তে আস্তে তার কাছে আসছে। ওদিকে ছাগলটিও কিন্তু এই ভয়ানক অবয়ব দেখে প্রচন্ড ভয় পেয়েছে এবং সে ছোটাছুটি করার চেষ্টা করছে, কিন্তু উনি কিন্তু ছাগলের রশি কিন্তু ছাড়েন নাই, হাতে ধরে রেখেছেন। এই কামাল চাচা উনি খেয়াল করলেন যে ওই অবয়বটি তার যত কাছে আসছে ততই স্পষ্টভাবে তিনি তাকে দেখতে পাচ্ছেন চাঁদের আলোতে। এবং তিনি যা দেখতে পান এটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখতে পান ওই উঁচু মোটা আকৃতির ওই মানুষটির পেট কাটা এবং তার দুই হাতের উপরে তার নিজের যে নাড়ি ভুঁড়িগুলো আছে সেগুলো দুই হাতে ধরে রেখেছে। এবং এটাই কিন্তু শেষ নয়, তিনি আরো খেয়াল করেন যে এই অবয়বের চোখ দুটি নেই, মানে চোখ দুটিতে গভীর গর্ত হয়ে আছে, আর মাথার খুলি এটি খোলা। মানে আমরা যখন কোনো একটা কৌটার ঢাকনা খুলি এবং ঢাকনা খুলে কিছুটা মানে উঁচু করে রাখি, মনে হচ্ছে মাথার খুলিটা খুলে উঁচু হয়ে আছে। এবং ওই মানুষটিও তার কাছাকাছি এসে গোঙানির মতো আওয়াজ করতে থাকে। কামাল চাচা এটা দেখে প্রচন্ড ভয় পান। তিনি দোয়া আরো উচ্চ স্বরে পড়তে থাকেন এবং ছাগলটিকে ছোটাছুটি করার এদিক ওদিক ছোটাছুটির চেষ্টা করছিল। তখন তিনি ওনার বাড়ির দিকে আবারও দৌড় দেন এবং ছাগলটিকে তিনি তার সাথে টেনে নিয়ে যাচ্ছিলেন, মানে ছাগলটিকে তিনি ছাড়ছিলেন না। যাই হোক,
উনি যখন বাড়ির কাছাকাছি চলে গেছে তখন বাড়ির কাছে যে বাঁশ ঝাড় রয়েছে, আগে বলেছি যে এই গ্রামের চারদিকে বাগান রয়েছে, এই বাগানের মধ্যে বাঁশ বাগানগুলো খুব বেশি আর কি। ওর বাড়ির কাছাকাছি যে বাঁশ বাগানটি রয়েছে সেখানে যখন এসেছেন, মানে বাড়ির কাছাকাছি এসেছেন, তখন উনি দেখতে পান যে এই বাঁশ বাগানের নিচে সাদা শাড়ি পরা 10-12 ফুট লম্বা একজন মহিলা ঘোমটা পরা দাঁড়িয়ে আছে এবং তার মাথাটি চ্যাপ্টা এবং কুলার মতো, মানে কুলা যেমন চ্যাপ্টা বড়, ঠিক ওই মহিলাটির মাথাটিও বড় এবং কুলার মতো চ্যাপ্টা। তিনি যে কতটুকু ভয় পেয়েছেন এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না, কিন্তু উনি কিন্তু ওনার দোয়া পড়া থামান নাই। উনি উচ্চস্বরে দোয়া পড়তে পড়তে উনি ওই মহিলাকে টপকিয়ে মানে পাশ দিয়ে চলে যান। তিনি বুঝতে পারছিলেন যে কোনো এক কারণে, সেটা উনি যেহেতু দোয়া পড়ছিলেন আর ওনার হাতে যেহেতু ওনার কোরবানির জন্য কেনা একটি ছাগল ছিল, হয়তোবা এই ওসিলায় বা এই দুইটার ওসিলায় আল্লাহ তাআলা বারবার তাকে বাঁচিয়ে দিচ্ছিলেন। তার কথিত আছে যদি কেউ নিজের পশুর, ধরেন যে কেউ গরু বা ছাগল, এটির দড়ি যদি কেউ ধরে থাকে তাহলে কোনো অশরীরী প্রেতাত্মা বা কোনো পিশাচ সহজে তার ক্ষতি করতে পারে না। এরকম বেশ কিছু গল্পে আমি তার প্রমাণও পেয়েছি। হতে পারে এমনই সেটা কিছু, আবার নাও হতে পারে, নিশ্চিতভাবে বলা মুশকিল। তো উনি দৌড়ে বাড়ির দিকে চলে যেতে থাকেন। এর বাড়ি যেহেতু খুব কাছেই ছিল, উনি বাড়ির বারান্দায় গিয়ে চিৎকার করে বেহুশ হয়ে পড়ে যান। বাড়ির লোকজন তাদের চিৎকার শুনে বের হয়ে আসে। তখন ঘড়িতে কাটায় কাটায় রাত প্রায় 3টা বাজে, অথচ উনি কিন্তু বুঝতেই পারছিলেন না রাত কটা বাজে, কারণ হাতে ঘড়ি ছিল না, মোবাইলও ছিল। আর ওনার বাড়ির লোকজন দেখে ওই ছাগলটি খুব হাঁপাচ্ছে, সেও খুব ভয় পেয়েছে এবং হাঁপাচ্ছে, আর উনি তো অজ্ঞান হয়ে পড়ে আছে। ছাগলটিকে একটি কুটির সাথে বেঁধে তাড়াতাড়ি ওনাকে জ্ঞান ফেরানোর জন্য চেষ্টা করা হয়। উনি জ্ঞান ফেরার পরে সব বিষয় খুলে বলেন। তবে উনি খুব বেশি অসুস্থ হননি, ভয় পেয়েছিলেন অনেক, কিন্তু ওনার জ্বর টর বা অসুস্থ হননি। কিছুটা মানসিক ভাবে ওনার অস্থিরতার সৃষ্টি হয়েছিল, যেহেতু অনেক ভয় পেয়েছেন, সেটা কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যায়। ধন্যবাদ আমিম আহমেদকে চমৎকার একটি ঘটনা দেওয়ার জন্য। তিনি কুয়েত প্রবাসী, তার জন্য শুভকামনা রইল। প্রবাস জীবন তার সুন্দরময় হোক, বিপদ আপদ থেকে তিনি মুক্ত থাকুন, আল্লাহ তাআলা তাকে হেফাজত করুন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনি সবসময় ভালো থাকেন বলেই আপনি কেমন আছেন সেটা জিজ্ঞেস করলাম না। আমার নাম রবিউস সানি নুহাস। কিছুদিন আগে একটি ঘটনা পাঠিয়েছিলাম, আপনি সেই ঘটনা পড়ে শুনিয়েছেন বলে আবার ঘটনা পাঠানোর আগ্রহ পেলাম। আজকে আমি আমার ফুফাতো বোনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনা শুরু করার আগে আমার আপুর নামটা বলে নেই। আমার আপুর নাম ইসরাত জাহান সাফিয়া। এটা আমার আপুর সাথে ঘটা একটি ঘটনা। আপু যেভাবে বলেছিল আমি ঠিক সেভাবে বলার চেষ্টা করছি। 2013 সালের কথা। আমি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী। 2012 সালের নভেম্বর মাসে আমরা বাসা চেঞ্জ করি। ওই বাসাটা 4 তলা, আমরা দোতলায় উঠি। আমাদের বাসার নিচের তলায় থাকতেন যারা, তাদের খুব অল্প দিনেই খুব ভালো সম্পর্ক হয়ে ওঠে। সম্পর্কটা আরো ভালো হওয়ার কারণ হচ্ছে সেই বাসায় আমার সমবয়সী একটি মেয়ে ছিল। ওর নাম নিশি, সেও ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী। তাই আমাদের ভাবটা জমে উঠেছিল। আমরা বিকেলে প্রায়ই ছাদে উঠে গল্প করতাম। দেখতে দেখতে আমাদের এক্সাম চলে এলো। তখন আর আগের মতো নিয়মিত ছাদে যাওয়া হতো না। পরীক্ষা শেষ হলো, আমি আর নিশি আবার আগের মতো আড্ডা দেওয়ার জন্য ছাদে চলে যেতাম। একদিন গল্প করতে করতে ভূত নিয়ে আমাদের গল্পের মূল বিষয়বস্তু হয়ে ওঠে। ও আমাকে বলল, তুমি জিন বিশ্বাস করো? আমি বললাম, হ্যাঁ করি। কখন তাদের দেখেছো? আমি মাথা নাড়িয়ে না বললাম। এবার আমি হেসে উড়িয়ে দিয়ে বললাম, নিশি তুমি এমন ভাবে জিজ্ঞেস করছো যেন তুমি নিজেই দেখেছো। নিশি বলল, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি বললাম, আচ্ছা বলো। তখন মাগরিবের আজান দিয়ে দেয়। নিশি বলে, তুমি আমাদের বাসায় 1 ঘন্টা পরে এসো, তোমাকে আমি কিছু বলবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কাল আসি। নিশি বলল, না আজই। আমার কেমন যেন লাগলো ব্যাপারটা। অনিচ্ছা থাকা সত্ত্বেও বললাম, আচ্ছা আসবো। ওর বাসায় এই প্রথমবার গেলাম। ও সোজা ওর রুমে আমাকে নিয়ে গেল। ছোট্ট একটা রুম, খুব গুছানো। ও আমাকে বসতে বললো। 5-10 মিনিট কথা বলার পর খেয়াল করলাম যতবারই ও আমাকে কিছু বলতে চাচ্ছে
দেখি আন্টি মুখে দিচ্ছে। আমার যতদূর মনে হলো যে আন্টি নিশিকে কারোর সাথে মন খুলে কথা বলতে দেন না, কিংবা আন্টির লুকিয়ে কথা শোনার ইচ্ছে হচ্ছিল। যাই হোক, আমি পাত্তা দিলাম না। কথা বলতে বলতে হঠাৎ আমার খুব পানির পিপাসা পেল। ও পানি আনতে অন্য রুমে গেল। এইবার চোখ পড়ল ওর টেবিলের ওপর। দেখলাম একটা পানি ভর্তি বড় বোতল রাখা আছে। আমি বোতলটার মুখ খুলে পানি খেতে যাব, তখনই ওর মা রুমে এসে বলল, ওটা নিশির পানি পড়া বোতল, ওটা ধরো না। উনি হঠাৎ রুমে চলে আসায় চমকে গিয়ে বোতলটা আমার হাত থেকে পড়ে গেল। নিশি এসে বলল, কিছু হবে না, আমি দেখছি। মনে হলো আন্টি আমার উপর রেগে গেলেন। এইবার দরজা লাগিয়ে নিশি আমার পাশে বসলো। আমি বললাম, এই পানি পড়া কিসের জন্য? ও একটু ভেবে বলল, আমার কথা ছাড়ো, বলবো সব। আচ্ছা, তুমি কি রোজ সকালে দড়িতে লাফ দাও? আমি বললাম, হ্যাঁ, মাঝে মাঝে। ও আমার হাতটা শক্ত করে ধরে বলে, আর দড়ি লাফ দিও না প্লিজ। আমি জিজ্ঞেস করলাম, তোমার ঘুমের অসুবিধা হয়? তাহলে আমি বিকেলে দড়িতে লাফ দেব। ও মাথা নাড়িয়ে বলে, তোমাকে আমি মানা করছি, তুমি কোনো দিনও দড়িতে লাফ দিও না। এইবার আমি সত্যি সত্যি মনে মনে রেগে যাচ্ছি, কিন্তু প্রকাশ করছি না। এমন ভাবে বলছে যেন আমার বাসায় দড়িতে লাফ দেওয়ার ব্যাপারটার স্বাধীনতাটুকু পর্যন্ত আমার নেই। আমি দড়িতে লাফ দিলে ওর কি সমস্যা আমি বুঝতে পারছিলাম না। আমি বলি, দেখো, কেন নিষেধ করছো যদি কোনো সমস্যা না থাকে? ও আমাকে থামিয়ে দিয়ে বলে, তোমার সমস্যা হবে, কষ্ট হবে। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ সাফিয়া, আমি তোমার ভালো চাই। এইবার আমি রেগে গিয়ে ওর হাতটা সরিয়ে বললাম, হয় নিষেধ করার কারণটা বলো, আর না হলে আমাকে মানা করো না। আমি বাসায় গেলাম। পেছন থেকে অবশ্য ও কয়েকবার ডেকেছিল, আমি পাত্তা দিইনি। রাতে খুব খারাপ লাগছিল। ওর সাথে ওইভাবে কথা বলাটা ঠিক হয়নি আমার। ভেবেছি কাল ছাদে দেখা হলে সরি বলে দেব, কিন্তু ওকে আর আমি পরের দিন ছাদে পাইনি। তাই সোজা তার বাসায় গেলাম। দেখি বাসায় 7 তলায় তালা মারা। মার কাছে শুনতে পাই ওরা গ্রামের বাড়ি গিয়েছে। ভাবলাম তাহলে পরে দেখা করে নিব। এদিকে আবার শুরু করলাম দড়িতে লাফ দেয়া। ভাবলাম ওরা বাসায় নাই, ওদের আর সমস্যা হবে না, ইচ্ছে মতো দড়িতে লাফ দিতাম। হঠাৎ খেয়াল করি আমার কোমরে ব্যথা অনুভব করছি, তাও দড়িতে লাফ দিলাম। ভাবলাম একদিন এক্সারসাইজ না করলে আমার শরীর আরো ব্যথা করবে, কিন্তু না, ব্যথা আমার মোটেও কমছে না। এই ব্যথা যেন যন্ত্রণায় পরিণত হচ্ছে। লুকিয়ে লুকিয়ে প্যারাসিটামল খেতে লাগলাম, না, তাও কমছে না। এমন দিন গেল আমি একদিনে 4-5টা প্যারাসিটামল খাচ্ছি, কিন্তু ব্যথা কমছে না। মা ইদানিং খেয়াল করছেন আমি অসুস্থ হয়ে যাচ্ছি, আগের মতো ছোটাছুটি করতে পারছি না, কেমন যেন নিস্তেজ ভাব। ব্যথা সহ্য করতে না পেরে মার সামনে একদিন কেঁদেই দেই। মা বলে, কাল ডাক্তারের কাছে নিয়ে যাব, ধৈর্য ধরো, রাতটা পার করো কোনো রকম, আমি সকালে উঠে যাব। দেখি আমার গায়ে জ্বর, ব্যথার সীমা পরিসীমা যেন বাঁধ ভেঙে ফেলছে। এত যন্ত্রণা আমার আগে হয়নি। আমি একা শুয়ে থেকে আর উঠে বসতে পারছি না। মাকে ডাকলাম। মা এসে আমার এই অবস্থা দেখে ভয় পেয়ে গেলেন। আমাকে মা বসতে সাহায্য করলেন। বিশ্বাস করেন, এত যন্ত্রণা আমার আগে কখনো হয়নি। মনে হচ্ছিল আমার কোমরের হাড় ভেঙে গিয়েছে, ব্যথায় আমার গলা শুকিয়ে যাচ্ছে। টানা 30 মিনিট পর আমি উঠে বসি। মাকে বলি, আমার গলা শুকিয়ে গিয়েছে, আমাকে পানি খাওয়াও। আমি টানা 3 গ্লাস পানি খেয়েছিলাম। আসলে আমার গলা না, আমার যেন আত্মাটাই শুকিয়ে গিয়েছিল। সকাল পেরিয়ে দুপুর হলো। এই ব্যথায় যেন আরো এক নতুন মাত্রা যোগ হলো। যেমনটা আমাদের ঘুমের সময় পায়ের মাসেলের রগের টান পড়লে হয়, ঠিক তেমন। আর সহ্য করতে পারছি না, কিছুক্ষণ পর পরই রগের টান। এদিকে মা তো অস্থির। আমার মামা অর্থোপেডিক্সের ডাক্তার। মা এইবার মামাকে কল দিয়ে বিস্তারিত বললেন। মামা এক্স-রে করে দেখেন, আমার হাড়ে ফ্র্যাকচার হয়নি, তবে এত যন্ত্রণা কিসের মামা বুঝতে পারছেন না। মামার দেওয়া ওষুধে ব্যথা কমছে না। যতক্ষণ ওষুধের পাওয়ার থাকে ততক্ষণ ব্যথা থাকে না। এটা তো আমার চিন্তার বিষয়। এদিকে দিনে দিনে আমার অবস্থা আরো খারাপ হতে লাগলো। বিছানায় বসেই খাওয়া, ঘুম, আর ঘরের ভেতরে টয়লেটের ব্যবস্থা করা হয়েছিল। সবটা আমার মা একা করেছিলেন। মা গভর্নমেন্ট স্কুলের হেডমিস্ট্রেস, তাই মাকে সারাদিন কাছে পেতাম না। তখন আরো বেশি মনে হতে লাগলো আমি একা, আর মা ছাড়া আমি একদম চলতে পারবো না। আমার পৃথিবী যেন ধীরে ধীরে ছোট হয়ে আসতে লাগলো। ফেসবুকে দেখি সব ফ্রেন্ডরা বিভিন্ন ভার্সিটিতে ভর্তি হয়ে গিয়েছে। তখন মনটা আরো বেশি খারাপ হয়ে যেত। মনে হতো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই যেন আমাকে ভুলে যাচ্ছে। কেমন একটা একাকিত্ব আমাকে ঘিরে ধরেছে। 20 দিন পরেও যখন আমার সুস্থতার কোনো আলামত পাচ্ছিলাম না, তখন মামার পরামর্শে অন্য এক ডাক্তারের কাছে যাই। উনি আমাকে এমআরআই করতে দেন। আমি তো হাঁটতেই পারি না, তাই আমাকে হুইল চেয়ারে করে এমআরআই করানো হয়। হুইল চেয়ারে বসে মনে হচ্ছিল এটাই যদি আমার লাইফ হয় তাহলে কি হবে। আমি তো বেঁচে থাকতে পারবো না, আমি বেঁচে থেকেও মরে যাব। যাক, ডাক্তার আমাকে ওষুধ দিলেন। উনি বললেন ভালো হয়ে যাবে। আমার বিশ্বাস হয়নি, তাই কেঁদে দিলাম ডাক্তারের সামনে। মা রোজ নামাজ পড়ে কাঁদতেন আমার অসুস্থতার জন্য। আমিও পাশের রুমে মায়ের কান্না শুনে কাঁদতাম। দিনগুলো খুব কষ্টে কাঁদতে লাগলো। কিছুদিন পরের কথা বলি, আমি ঘরে একা, হঠাৎ কান্নার শব্দ পেয়ে ঘুম ভাঙে। কান্নাটা একটা বাচ্চার কান্না মনে হলো। বাচ্চাটা এমন ভাবে কাঁদছে যেন আরেকটু বেশি কাঁদলে ওর গলা দিয়ে বমি হয়ে যাবে।
মাকে এত ডাকলাম, মা আসলো না। আমি একা একা শুয়ে উঠে বসার চেষ্টা করলাম, এত কষ্ট হচ্ছে তাও যেন উঠে বসার চেষ্টা চালিয়ে যাচ্ছি, হার মানছি না। কতক্ষণ পর বসতে পেরেছিলাম বলতে পারবো না। এখন তো দাঁড়াবার পালা। সাহস করে ওয়াল ধরে দাঁড়ানোর চেষ্টা করি। মনে হচ্ছিল কোমরের রগগুলো টানছে, টনটন ব্যথা, কি যন্ত্রণা, যেন রগগুলো ছিঁড়েই যাবে। শুনতে পেলাম বাচ্চাটার কান্নার সাথে সাথে কাশি হচ্ছে। বুঝলাম ওকে শান্ত করতে না পারলে খারাপ কিছু হবে। কিভাবে যেন চেষ্টা করে দাঁড়িয়ে গেলাম। এখন হাঁটবো কিভাবে? আমার গলা শুকিয়ে যাচ্ছে। তাকিয়ে দেখলাম বালিশের কাছে আমার পানির বোতল। এখন নিতে গেলে যদি আর দাঁড়াতে না পারি, এই ভেবে পানি খাইনি। এখন যেন বাচ্চাটা ঘন ঘন কাশতে লাগলো, আর যেন জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো। মনে মনে আমি আল্লাহর নাম নিচ্ছিলাম, আমাকে একটু শক্তি দাও আল্লাহ, মাসুম বাচ্চাটার খুব কষ্ট হচ্ছে। একটু একটু করে আমি পাশের রুমে হেঁটে যেতে চেষ্টা করি। ওয়াল ধরে ধরে এক পা করে এগোতে থাকি। জানি না কতক্ষণ লেগেছিল। গিয়ে দেখি একটা সুন্দর বাচ্চা, মুখটা এত মায়া, 8-9 মাস বয়স হবে। বললাম, এই দেখো আমি এসে গিয়েছি, কেঁদো না, আমার কাছে আসো আসো বলছি। দেখলাম ও এলো না। তাই আমি ওখানে দাঁড়িয়েই তার কান্না থামানোর চেষ্টা করছি, তাকে হাসানোর চেষ্টা করছি। কিছুক্ষণ পর কান্নাটা থেমে গেল। ও খুশি হয়ে যেন আমাকে দেখে। আমি ভিঞ্চি কেটে তাকে আরো হাসাচ্ছি, কি মিষ্টি হাসি, মাশাআল্লাহ। হঠাৎ আমার মা আমাকে ডাক দেয়। আমি মায়ের ডাকে সাড়া দিয়ে চোখ খুলে বুঝতে পারি আমি ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম। সেই দিন সকালে আমি নিজে উঠে বসার চেষ্টা করি। ভাবলাম স্বপ্নে তো ঠিক উঠতে পেরেছিলাম, তাই চেষ্টা করে দেখতে চেয়েছিলাম। কিন্তু সেদিনও একা শুয়ে থেকে উঠে বসতে পারিনি। মুচকি এসে মনে মনে বললাম, স্বপ্ন তো স্বপ্নই সাফিয়া, তোমার জীবন চার দেয়ালে বন্দি। এরপর থেকে প্রায়ই যেন বাচ্চাটাকে আমি স্বপ্নে দেখতে শুরু করি। স্বপ্নে ওর সাথে গল্প করি, খেলি, কিন্তু কখনোই তাকে স্পর্শ করিনি। যেন নির্দিষ্ট দূরত্ব আমাদের মাঝে। আমি চাই ওকে আদর করতে, কোলে নিতে, কিন্তু ওকে ধরতে পারি না। তবে একদিন স্বপ্নে একটু অন্যরকম কিছু দেখি। বাচ্চাটার হাসির শব্দে আমার ঘুম ভাঙে। তাকে একবার দেখবো বলে আমি পাশের রুমে ছুটে যাই। বিশ্বাস করেন, ওর কাছে যাওয়ার পর আমাকে এই অসহ্য ব্যথা সহ্য করে যেতে হয়। তাও তাকে একবার দেখার ইচ্ছেতে আমি পাগলের মতো সেদিকে ধাবিত হই। তখন স্বপ্ন না বাস্তব আমি বুঝি না। আমার কাছে সবকিছুই সত্যি মনে হয়। এবার দেখি বাচ্চাটি খাটের উপরে বসে হাসছে আর খেলছে। আর লক্ষ্য করে দেখি ওর পাশে কেউ নামাজ পড়ছে। বাচ্চাটা এত খুশি আমাকে দেখে, কি বলবো, যেন ও আমাকে দেখে হামাগুড়ি দিয়ে ছুটে আসতে চাচ্ছে। আমি খেয়াল করলাম বাচ্চাটা যেন খাটের খুব কিনারায় চলে এসেছে, আর একটু এগোলেই পড়ে যাবে, মাথা ফাটবে। এ দেখে আমি পাশে যে নামাজ পড়ছে তাকে বলছি, এই যে বাচ্চাটাকে ধরেন, ও পড়ে যাবে। মনে হলো উনি নামাজের ধ্যানে শুনতেই পাননি আমার কথা, আমি যে ডাকছি। বুঝলাম বাচ্চাটি যখন এগোবে তখনই এক দৌড়ে ওকে ধরতে যাই। নামাজে বসা মহিলাটি মনে হলো চমকে গেলেন। ওকে ধরতে পেরেছি, কি শান্তি লাগলো আমার। সেদিন ফজরের আজান শুনে ঘুম ভাঙে। আমার ঘুম ভাঙলে মনে মনে ভাবি, বাচ্চাটা ব্যথা পেত আমি না ধরলে। আমি হেসে বলি, যাক, এর তো স্বপ্ন ছিল। আজ অন্যদিনের তুলনায় অনুভব করলাম ব্যথাটা কম। মনে হচ্ছে একটু চেষ্টা করলে আজ শোয়া থেকে উঠে বসতে পারবো। সত্যি সত্যি তাই হলো। ধীরে ধীরে ব্যথাটি কমতে লাগলো। 3-4 দিনের মধ্যে আমি একা একা বসতে পারি, সাথে একটু চেষ্টা করে দাঁড়াতেও পারি। সবই আল্লাহর রহমত আর আমার মায়ের দোয়া। আমি দোয়া করি আমার চরম শত্রুরও যেমন এমন কষ্ট না হয়। কিছুদিন পর আমাকে দেখতে নিশি এলো। আমি ওকে দেখে খুব খুশি হলাম। অনেক দিন পর এসেছে। আমি বললাম, আমি যে অসুস্থ তুমি শোনোনি? আসনি কেন? ওই দিন একটু রেগে গিয়েছিলাম বলে তুমি রাগ করে আমাকে দেখতে আসনি। জানো আমি তোমার কথা কত মনে করেছি, কত একা লাগতো আমার। ও আমাকে বলেছিলাম না, দড়ি লাফ দিও না, দেখছো কেমন অসুস্থ বলে। আমি বললাম, আল্লাহর রহমতে আমি এখন একা বসতে পারি, নিজে নিজে দাঁড়াতেও পারি। ও হেসে বলল, তুমি হাঁটতেও পারবে, দৌড়াতেও পারবে। তুমি দৌড়িয়ে যেভাবে বাচ্চাটিকে বাঁচিয়েছো, তার কান্না থামিয়েছো। আমি হেসে বলি, আর বলো না, কি মিষ্টি করে হাসে ওই বাচ্চাটা। নিচে চলে যাচ্ছে। মনে হলো খুব তাড়া। আমি বললাম, বসো, কিছু খেয়ে নাও। মাকে ডাকি। নিশি বলল, মাছ হাতে গিয়েছেন, দরজা খোলা ছিল তাই ঢুকে পড়েছি। এবার যাই সাফিয়া, আর চিন্তা করো না, তুমি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। নিশি চলে যাচ্ছে। কয়েকবার তার নাম ধরে ডাকলাম। একটু পর মনে হলো, সে কি, ও আমার স্বপ্নের কথা কিভাবে জানলো, যেটা আমি মাকেও শেয়ার করিনি। নিশি একটু দাঁড়াও। কয়েকবার নাম ধরে ডাকলাম, সাড়া দিল না। মনে হলো ও ততক্ষণে বাসায় চলে গেছে। ভাবলাম পরে ওর কাছ থেকে জেনে নেব স্বপ্নের কথা কিভাবে জানলো। কি আশ্চর্য। ধীরে ধীরে আমি সুস্থ হতে লাগলাম। যেন দ্বিতীয়বারের মতো নতুন করে বাচ্চাদের মতো হাঁটতে শিখলাম। খেয়াল করলাম স্বপ্নে বাচ্চাটিকে আর দেখি না। 5 মাস লেগেছিল সুস্থ হতে। কিভাবে যে দিন চলে গিয়েছিল আল্লাহই জানেন। মনে মনে ভাবলাম আজ নিশির বাসায় যাব। বিকেলে ওদের বাসায় গেলাম। গিয়ে দেখি ওর মা বাসায়। বললাম, আন্টি নিশি কোথায়? ওকে একটু ডেকে দেন না। আন্টি এমনভাবে আমার দিকে তাকিয়ে বলল, তুমি জানো না নিশি 3 মাস আগে বাসা থেকে পালিয়ে গিয়েছে, ও বিয়ে করেছে। আমি অবাক হলাম। 3 মাস আগে? তার মানে আমি তো 10-12 দিন আগে ওর সাথে কথা বলেছি। কি বলেন আন্টি, বিশ্বাস হচ্ছে না। তখন উনি নিশির কথা আমাকে কিছু বললেন।
আমার প্রশ্ন হলো, সেই দিন তাহলে আমি কার সাথে কথা বলেছিলাম? সেই দিন কে আমার পাশে ছিল? সব যেন এলোমেলো লাগলো। মনে মনে ভাবলাম, ওর সাথে যদি আবার কোনোদিন দেখা হয় তাহলে ওকে জিজ্ঞেস করব ও কেন আমাকে দড়িতে লাফ দিতে মানা করেছিল। আমি যে অসুস্থ হব সেটা কিভাবে জানতো? আমার স্বপ্নের কথা কিভাবে জানলো? কিভাবে আমার বাসায় এসেছিল? অনেক অনেক প্রশ্ন জমে আছে। এই ছিল আমার ঘটনা। এবারের ঘটনাটি ব্ল্যাক ম্যাজিক রিলেটেড। ব্ল্যাক ম্যাজিক নিয়ে এই চ্যানেলে এটি প্রথম ভিডিও চলে যাচ্ছে এখন আমাদের। আসলে ব্ল্যাক ম্যাজিক নিয়ে আমরা অনেকে অনেক কথা বলি। ব্ল্যাক ম্যাজিকের যত ঘটনা সাধারণত প্রচারিত হয়, এই ঘটনাগুলি ভিকটিমকে কেন্দ্র করে। কোনো মানুষের কি পরিণতি হয়েছে সেটাকে আমরা ফুটিয়ে তুলি, কিন্তু আসলে ব্ল্যাক ম্যাজিক যারা করছে তাদের পরিণতি কি হচ্ছে এটা কিন্তু আমাদের আলোচনার অনেকটাই বাইরে থেকে যায়। খুব কম ঘটনাতেই ব্ল্যাক ম্যাজিকের পরিণতি, মানে যিনি করছেন ব্ল্যাক ম্যাজিক তার পরিণতিটা আমরা সাধারণত কম জানতে পারি। এবারের ঘটনাটি ঠিক তেমনি একটি ঘটনা, যেখানে যিনি ব্ল্যাক ম্যাজিক করেছেন এমন দুই ব্যক্তির পাল্টাপাল্টি পরিণতিকে কেন্দ্র করে আজকের এই ঘটনা আপনারা শুনতে যাচ্ছেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ঘটনায়। ঘটনাটির স্থান নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার শালনগর ইউনিয়নে। আর ঘটনাটির সময় যখন শুরু হয় এটি মোটামুটি 1996 সাল থেকে 2005 কি 6 সালের মধ্যবর্তী সময়। এই প্রায় 10 বছরের একটি টাইম রেঞ্জ রয়েছে এখানে। শালনগর ইউনিয়নে একজন ফকির বা কবিরাজ আমরা যেটাকে বলি বা তান্ত্রিক বলি, যেটা সাধারণত গ্রামের ভাষায় তাদের নামের শেষে ফকির শব্দটা যোগ করা হয়, এমন একজন ফকির ছিলেন। তার নাম হচ্ছে এনায়েত ফকির। উনি জিনে ধরা, ঝাড়ফুঁক এই রিলেটেড বিষয়গুলো ট্রিটমেন্ট করতেন। ওনার আরেকটি শখ ছিল, নেহায়েত শখের বসে উনি কাজটি করতেন, সেটি হচ্ছে ওনার একটা ঘোড়া ছিল। গ্রামের বিভিন্ন মেলায় ঘোড় দৌড় প্রতিযোগিতা হতো, এখনো হয়তো বা কোনো কোনো জায়গায় হয়, কিন্তু আগের মতো এখন আর সেরকম দেখা যায় না। তো নড়াইল জেলায় ঘোড় দৌড় প্রতিযোগিতাটা এটা বেশ জনপ্রিয়। তো উনি এই নিজের যে ঘোড়াটি ছিল এই ঘোড়াটি নিয়ে সেই ঘোড় দৌড় প্রতিযোগিতায় অংশ নিতেন, এবং ওনার ঘোড়ার সাথে দৌড়ে অন্য কোনো ঘোড়া সাধারণত পারত না। উনি 1995-96 সাল থেকে ঘোড়া পালা শুরু করেন এবং বিভিন্ন মেলায় বা বিভিন্ন অনুষ্ঠানে ঘোড়দৌড় প্রতিযোগিতায় উনি ওনার ঘোড়াটা নিয়ে যেতেন এবং জয়লাভ করতেন। অধিকাংশ সময় ফার্স্ট প্রাইজটাই ওনার ঘোড়াটাকে কেন্দ্র করে মানে উনি পেতেন। সময়টি ছিল 2002 সালের দিকে। শালনগর ইউনিয়নে একটি নামকরা মেলা হচ্ছিল। এই মেলায় ঘোড়দৌড়ের 3টা ইভেন্ট ছিল। উনি 3টা ইভেন্টেই ওনার ঘোড়ার প্রতিযোগিতা, মানে ওনার যে ঘোড়া সেটি নিয়ে যে সেখানে যাবেন সেটার জন্য তিনি নাম এনরোল করেন। ঘোড়ার প্রতিযোগিতাটা মানে ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতাটা এমন ছিল যে ঘোড়াটা একটা লাইনের একটা জায়গা থেকে ছেড়ে দেওয়া হবে, ঘোড়াগুলো দৌড়ে একটা জায়গায় গিয়ে আবার ফিরে আসতে হবে, কিন্তু ঘোড়ার উপরে কোনো মানুষ থাকা যাবে না। প্রথম রাউন্ডে ওনার ঘোড়া সহ আরো অনেকের ঘোড়া শুরু করে তাদের প্রতিযোগিতা। সেখানে এনায়েত ফকিরের ঘোড়াটি প্রথম স্থান অধিকার করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে ওখানে অন্য যে ঘোড়াগুলি ছিল এর অধিকাংশ ঘোড়াগুলোই ব্যাক করে আসে না, মানে তারা দৌড় শুরু করেছে এবং একটা জায়গায় ফিরে আসার সময় তারা ফিনিশ লাইনে না এসে অন্যদিকে দৌড়ে চলে গেছে। মালিকরা সেই ঘোড়াগুলোকে আবার ধরে নিয়ে এসেছে। তো অদ্ভুত ব্যাপার, ঘোড়াগুলো তো পরে আসলেও ফিনিশ লাইনে তো আসার কথা, কিন্তু সেগুলো কেন আসছে না? দ্বিতীয় রাউন্ড শুরু হয়। দ্বিতীয় রাউন্ডেও এনায়েত ফকিরের ঘোড়াটি প্রথম স্থান অধিকার করে, আর অন্য ঘোড়াগুলো একই অদ্ভুত আচরণ করে। ওই সময় ওই গ্রামেরই আর একজন ফকির বা তান্ত্রিক কবিরাজ, তার নাম ছিল ইসহাক ফকির, তিনিও তার ঘোড়াকে ওইখানে নিয়ে এসেছিলেন। দুইবার 2টা ইভেন্টে ঘোড়াকে নামিয়ে তিনি কোনো ফল পেলেন না, মানে জয়লাভ করতে পারেননি। কিন্তু তিনি কিছু একটা বিষয় আঁচ করতে পেরেছিলেন, কারণ তিনি নিজেও একজন তান্ত্রিক বা ফকির বা কবিরাজ ছিলেন। তিনি সরাসরি এনায়েত ফকিরকে দোষারোপ করতে থাকেন, বলতে থাকেন যে তুই তন্ত্রমন্ত্র করে এই ঘোড়াগুলোকে দৃষ্টি বিভ্রম করে দিচ্ছিস, এই কাজটি বন্ধ কর, ন্যায়ভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ কর। এনায়েত ফকির বিষয়টি অস্বীকার করে
ইসহাক ফকির বারবার যখন এনায়েত ফকিরকে দোষারোপ করছিল, একটি পর্যায়ে এনায়েত ফকিরের সাথে ইসহাক ফকিরের হাতাহাতি শুরু হয়ে যায়। যাই হোক, এনায়েত ফকির বলে যে থার্ড রাউন্ডেও আমার ঘোড়াটি প্রথম হবে, তুই যা পারিস কর। সত্যি থার্ড রাউন্ডেও এনায়েত ফকিরের ঘোড়াটি প্রথম স্থান অধিকার করে। ইসহাক ফকিরের ঘোড়াটি অন্যান্য ঘোড়ার মতো দিগ্ভ্রান্ত হয়ে অন্যদিকে চলে যায়। ইসহাক ফকির এবারও এসে এনায়েত ফকিরকে দোষারোপ করে এবং গালিগালাজ করতে থাকে। আবারও শুরু হয়ে যায় দুজনের মধ্যে হাতাহাতি। মানুষজন এসে তাদেরকে থামায়। ইসহাক ফকির এনায়েত ফকিরকে হুমকি দেয়, তোকে আমি দেখে নেব। এই বলে ইসহাক ফকির চলে যায়। এনায়েত ফকির তার ঘোড়াটিকে নিয়ে বিজয়ের বেশে বাড়িতে ফিরে আসে। 3টা পুরস্কার পেয়েছে সে। তার স্ত্রীকে বলে তার এই সফলতার কথা। স্ত্রী খুশি হয় এবং তার একটা ছোট ছেলে সন্তানও ছিল, সেও খুশি হয়। ঘোড়াটিকে সুন্দর করে গোসল করিয়ে খাইয়ে দাইয়ে ঘোড়ার আস্তাবলে রেখে দেয়। ওই রাত্রে ঘটে একটি মর্মান্তিক ঘটনা। মধ্যরাতে হঠাৎ এনায়েত ফকির স্ত্রী চিৎকার চেঁচামেচি শুরু করে। এনায়েত ফকির বলে, কি হয়েছে? তার স্ত্রী বলে, তার ছেলেটি একদম নিস্তেজ হয়ে গেছে, নড়াচড়া করছে না, টেনে টেনে দম নিচ্ছে। এনায়েত ফকির উনি ওনার যে তন্ত্রমন্ত্র ঝাড়ফুঁক জানা ছিল, দ্রুত ঝাড়ফুঁক করে। তখন যখন দেখে যে কোনো উন্নতি হচ্ছে না, তখন উনি ওনার বাড়ি থেকে কয়েকটা বাড়ি দূরে একটি ভ্যানওয়ালাকে ডেকে তোলে, বলে যে দ্রুত উপজেলা সদর হসপিটালে নিয়ে যেতে হবে, মানে স্বাস্থ্য কমপ্লেক্স যেটা। ভ্যানে করে ওই রাতেই দ্রুত তার ছেলেকে যখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, কর্তব্যরত চিকিৎসক এনায়েত ফকিরকে জানায় তার সন্তান হসপিটালে নিয়ে আসার পথেই মারা গেছে। এনায়েত ফকিরের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। ছেলেকে দাফন কাফন শেষ করে উনি যখন বাড়িতে ফেরেন, বাড়িতে ফিরে দেখে আরেকটি ঘটনা। ওনার স্ত্রী অসুস্থ এবং ওনার শখের ঘোড়াটি সেটিও খুব অসুস্থ। তখন উনি বুঝতে পারেন বিষয়টি স্বাভাবিক না, নিশ্চয়ই এখানে অন্য কোনো বিষয় কাজ করছে। তখন ওনার স্ত্রী এবং ঘোড়াকে উনি বিভিন্ন ট্রিটমেন্ট করে, ঝাড়ফুঁক করে আল্লাহর রহমতে সুস্থ করে তোলেন। উনি বুঝতে পারেন এটি ওই ইসহাক ফকিরের কাজ। তিনি যে হুমকি দিয়েছিলেন এবং ঘোড়দৌড় প্রতিযোগিতায় তার ঘোড়াটা হেরে যাওয়ার কারণে এই কাজটি করেছেন। যাই হোক, তার স্ত্রী যখন সুস্থ হয়, ঘোড়াটিও যখন সুস্থ হয়ে যায়, স্ত্রী বলে, তোমার এই ঘোড়ার কারণে আজকে আমার সন্তানকে হারিয়েছি। এই ঘোড়াকে আর রাখা যাবে না। আবার কোনো এক প্রতিযোগিতায় যাবা, সেখানে আবার কারোর সাথে গোলমাল হবে, সে কোনো ব্ল্যাক ম্যাজিক করবে, আবার পরিবারের কোনো ক্ষতি হবে। সুতরাং এই ঘোড়াটি তোমাকে বিক্রি করে দিতে হবে। স্ত্রীর পীড়াপিড়িতে এনায়েত ফকির তার প্রিয় শখের ঘোড়াটি বিক্রি করে দিতে রাজি হন। খুব দ্রুত একটি ক্রেতাও পেয়ে যান। মোটামুটি ভালো দামেই ওই ঘোড়াটি বিক্রি হয়ে যায়, কারণ তার ঘোড়াটি খুব ভালো দৌড়াতে পারতো, সে সুঠাম দেখি ছিল ঘোড়াটি, যার কারণে ঘোড়াটির একটি নাম ডাক ছিল। বেশ ভালো মূল্যই পান এনায়েত ফকির। ওইটি বিক্রি করে দেন। 3 দিন পর, ঠিক 4 দিনের দিন সকালবেলা এনায়েত ফকির দেখেন যার কাছে তার ঘোড়াটি বিক্রি করে দিয়েছিলেন, সেই লোকটি ঘোড়াটি নিয়ে এনায়েত ফকিরের বাড়িতে হাজির। এনায়েত ফকির জিজ্ঞেস করলেন, কি হয়েছে? লোকটি কোনো কথা না বলে তাকে বললেন, আপনার ঘোড়াটি আমি রাখতে পারবো না, ঘোড়াটি ফেরত নেন, আমার টাকা আমাকে ফেরত দেন। এনায়েত ফকির জিজ্ঞেস করছিল, কি হয়েছে আসলে, ঘোড়াটির সমস্যা কি? তিনি বলেন যে এত কথা আমি বলতে পারবো না, আপনার ঘোড়া আপনি বুঝে নেন, আমার টাকা আমাকে ফেরত দেন। আপনার ঘোড়া আগের মতোই আছে, সুস্থ আছে, আমার টাকা ফেরত দেন, আপনার ঘোড়া আমি নেব না। এনায়েত ফকির বারবার সমস্যা বা এই সমস্যার কারণ বা কেন নিয়ে এসেছে এই বিষয়গুলো জিজ্ঞেস করলেও ওই লোকটি কোনো কথা বলতে রাজি হচ্ছিলেন না। যাই হোক, নিরুপায় হয়ে এনায়েত ফকির ঘোড়ার টাকার ফেরত দেন এবং ঘোড়াটিকে রেখে দেন। লোকটি যখন চলে যায়, যাওয়ার সময় আশেপাশের লোকজনের কাছে তিনি বলছিলেন যে এনায়েত ফকির একটা বাটপার লোক, একটা দোষের ঘোড়া আমাকে বিক্রি করে দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়েছিল।
ও কাজটি ভালো করেনি, এই বলে উনি চলে যান। যাই হোক, কয়েকদিন পর আরেকজন ক্রেতার কাছে এনায়েত ফকির ঘোড়াটি বিক্রি করে দেন। যেই লোক ঘোড়াটি কিনে নিয়ে যান, উনিও ঠিক 4 দিনের মাথায় বেশ মানে সকালে না, বিকালের দিকে ঘোড়াটি নিয়ে এনায়েত ফকিরের বাড়িতে হাজির। এনায়েত ফকির তো অবাক। এনায়েত ফকির জিজ্ঞেস করেন কি হয়েছে। তখন এনায়েত ফকিরকে ওই লোকটি বলেন, আপনার ঘোড়াটি আমি রাখতে পারবো না, ঘোড়া ফেরত নেন, আমাকে টাকা ব্যাক দেন। এনায়েত ফকির জিজ্ঞেস করে কি হয়েছে, সমস্যা আমাকে বলতেই হবে। তখন লোকটি বলেন, আপনার ঘোড়ার সমস্যা আছে। কি সমস্যা? তার কি শারীরিক কোনো সমস্যা? বলেন না, আপনার ঘোড়ার কারণে বিগত 3 রাত আমাদের পরিবারের সদস্যরা কেউ ঘুমাতে পারে না। তারা দিনের বেলা ঘুমায়, রাত্রে ঘুমাতে পারে না। এনায়েত ফকির লোকটির কথা শুনে খুবই অবাক হয়। লোকটির কাছে আরো কিছু জানতে চান। তখন লোকটি যে বিষয়টি বলে, গা শিউরে ওঠার মতো একটি বিষয়। লোকটি বলেন, যেদিন এনায়েত ফকিরের কাছ থেকে তিনি ঘোড়াটি কিনে নিয়ে যান, রাতের বেলা ঘোড়াটিকে একটি ঘরে রেখে দেন। রাত যখন একটু গভীর হয়েছে এবং ওই বাড়ির সদস্যরা যখন একটু ঘুম ঘুম ভাব, হঠাৎ একজন মহিলার নাকি সুরে কান্না তাদের কানে ভেসে আসে। তারা চিন্তা করেন এই কান্নাটি কোথা থেকে আসছে। ঘর থেকে বের হয় তারা। বের হয়ে তারা বুঝতে পারেন এই কান্নার শব্দটি ঘোড়া যেই ঘরটিতে রাখা হয়েছে সেখান থেকে আসছে। তারা যখন ঘোড়ার ওই ঘরের দরজা খুলে ভিতরে ঢোকেন, সাথে সাথে ওই কান্নার শব্দটি বন্ধ হয়ে যায়। তারা আশেপাশে খুঁজে দেখেন কাউকে দেখা যায় কিনা। না, কাউকে দেখা যায় না। আবার তারা ঘরে এসে শুয়ে পড়েন। যখনই তারা আবার একটু ঘুম ঘুম ভাব এসেছে, আবার ওই কান্নার শব্দটি তাদের কানে ভেসে আসে এবং কান্নার শব্দটি ক্রমশ তীব্র হতে থাকে। মানে কেউ যে ঘুমিয়ে পড়বে সে উপায় নেই, শব্দটি আস্তে আস্তে তীব্র হতে থাকে। তারা আবার ঘর থেকে বের হয়। তারা বুঝতে পারে এই কান্নার শব্দটি ওই ঘোড়ার ঘর থেকে আসছে। আবারও যখন ঘোড়ার ঘরে যায়, তারা কোনো কান্নার শব্দ পায় না, থেমে যায় সেই শব্দ। এভাবে সারাটি রাত তারা ঘুমাতে পারে না। সকালের দিকে যখন সূর্য ওঠে, তখন আর সেই কান্নার শব্দ শোনা যায় না। তখন এই সারা রাতের নিদ্রাহীনতার কারণে বাড়ির সবাই অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে। পরের দিন একই ঘটনা ঘটে, কিন্তু সেদিন গতকালকের তুলনায় কান্নার শব্দটা আরো বেশি। একই রকম ভাবে তারা যখন ঘোড়ার ঘরে ঢোকে, তখন দেখে একদম শান্ত, কোনো শব্দ নেই। আবার ঘরে আসলে আবার কান্নার শব্দ ক্রমশ জোরালো হয়। কোনোভাবেই তারা ঘুমাতে পারে না। তৃতীয় দিন রাত্রে যখন একই ঘটনা ঘটতে থাকে এবং সেবার অসহনীয় পর্যায়ের জোরে জোরে কান্নার আওয়াজ, তখন তারা আর সহ্য করতে পারে না। তখন বাড়ির সদস্যরা সিদ্ধান্ত নেয় ঘোড়াটিকে একটি মাঠের মধ্যে বেঁধে রাখা। ঘোড়াটিকে যখন মাঠের মধ্যে বেঁধে রাখা হয়, তখন ওই ঘরে আর কোনো কান্নার শব্দ শোনা যায় না। বাড়ির সদস্যরা সিদ্ধান্ত নেয় সকাল হলে এই ঘোড়াটিকে তাদের মালিকের কাছে, মানে আগের মালিকের কাছে ফিরিয়ে দিয়ে টাকা ফেরত নিয়ে আসা। কারণ আগের মালিক হয়তোবা ইচ্ছাকৃতভাবে এই ঘোড়াটি কাছে রাখতে পারেনি, এই সমস্যার কারণে তাদের কাছে বিক্রি করে দিয়েছে এবং এই সমস্যার কথাটা তাদেরকে জানায়নি। এই চিন্তা করে তারা সিদ্ধান্ত নেয় ঘোড়াটিকে ফেরত দেওয়া হবে। যেহেতু অনেক রাত পর্যন্ত ওই রাতেও তারা ঘুমাতে পারেনি, বেশ বেলা পর্যন্ত ঘুমিয়ে দুপুরের পরে খাওয়া দাওয়া করে ওই লোকটি ঘোড়া নিয়ে রওনা দেয়। বিকালে এসে এনায়েত ফকিরের বাড়িতে পৌঁছায়। এনায়েত ফকিরকে যখন এই বিষয়গুলি খুলে বলে, এনায়েত ফকির খুবই অবাক হয়। কারণ এতদিন ধরে এই ঘোড়াটি তিনি পেলেছেন, কখনো এই সমস্যা হয়নি। তবে হঠাৎ কেন এই সমস্যা এখন দেখা দিচ্ছে, উনি কিছুটা বুঝতে পারেন। এর মধ্যে যেটি হয় সেটি হচ্ছে এনায়েত ফকিরের আবার সবকিছু স্বাভাবিক হতে শুরু করে। এনায়েত ফকিরের বাড়িতে ঘোড়াটি আসার পর তখন কিন্তু আস্তাবল থেকে আর কোনো কান্নার শব্দ ভেসে আসে না।
কিন্তু এনায়েত ফকির দেখে যে ঘোড়াটিকে যখন ঘোড়ার জন্য নির্ধারিত যে জায়গাটি সেখানে রাখা হয়, ওই ঘোড়াটি অঝোর ধারায় কাঁদতে থাকে, কিন্তু কোনো মহিলার নাকি সুরে কান্নার ভেসে আসে না। এনায়েত ফকির চিন্তা করে যে ঘোড়াটিকে আর হয়তো বা আস্তা বলে রাখা যাবে না, তাকে মাঠে কোনো একটা জায়গায় রাত্রে বেঁধে আসতে হবে, কারণ ঘোড়াটির নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে যেটি তিনি বুঝতে পারছেন না। যাই হোক, এর মধ্যে পেরিয়ে যায় প্রায় 2 থেকে 2.5 বছর। এনায়েত ফকিরের ঘর আলো করে আরেকটি পুত্র সন্তান আসে, সেও বড় হতে থাকে। একদিন দুপুরবেলা একটি ভ্যান এনায়েত ফকিরের বাড়িতে আসে। এনায়েত ফকির দূর থেকে দেখে ভ্যানের উপর একটি মানুষ শোয়া। ভ্যানটি এনায়েত ফকিরের বাড়ির দিকে আসছে। এনায়েত ফকিরের বাড়িতে যখন ভ্যানটি আসে তখন দেখে ভ্যানের উপর একদম শুকনো লিকলিকে একজন মানুষ শুয়ে আছে, খুবই অসুস্থ, হাড্ডিসার হয়ে গেছে। এনায়েত ফকির দেখে চিনতে পারেন এই লোকটি আর কেউ নয়, সেই ইসহাক ফকির। ইসহাক ফকিরের উঠে বসার শক্তি শরীরে ছিল না। ইসহাক ফকির শুয়ে শুয়েই এনায়েত ফকিরকে বলতে থাকে যে ভাই, আমি বিশাল এক অন্যায় করেছি। সেদিন মেলায় তোমার সাথে ঝগড়াঝাটি করে তোমার পরিবারের উপর আমি ব্ল্যাক ম্যাজিক করেছিলাম, যার কারণে তোমার সন্তান মারা যায়। তোমার স্ত্রী এবং ঘোড়ার উপরও করেছিলাম, কিন্তু তারা সুস্থ হয়ে গেছে। তুমি তোমার সন্তানকে মৃত দেখে আমার উপর ক্ষিপ্ত হয়ে তুমি আমার উপর ব্ল্যাক ম্যাজিক করেছ। আমারও সন্তান মারা গেছে, আমার স্ত্রী মারা গেছে, আমিও মৃত্যু শয্যায়। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার উপর থেকে তোমার ব্ল্যাক ম্যাজিক তুলে নাও আর আমাকে মাফ করে দিও। এনায়েত ফকির ইসহাক ফকিরের উপর এতটাই ক্ষিপ্ত ছিল যে সে তাকে ক্ষমা করে না এবং ওই মৃত্যু শয্যায় ইসহাক ফকিরকে দূর দূর করে বাড়ি থেকে বের করে দেয়। এনায়েত ফকিরের স্ত্রী এই ঘটনাটি দূর থেকে দেখছিল। তিনি বলছিলেন যে আমাদের তো এক সন্তান চলে গেছে, আল্লাহর একটা সন্তান দিয়েছে, তুমি তাকে মাফ করে দাও। কিন্তু এনায়েত ফকির তার স্ত্রীর কথা শোনে না। সে তার সিদ্ধান্তে অটল থাকে এবং সে বলে, হ্যাঁ, আমি তোর উপর ব্ল্যাক ম্যাজিক করেছি, আমার সন্তান হত্যার প্রতিশোধ নিয়েছি, আমি তোকে ক্ষমা করবো না, আমার বাড়ি থেকে বের হয়ে যা। তাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এই ঘটনার পরের দিন এনায়েত ফকিরের কাছে খবর আসে ইসহাক ফকির মারা গেছে। শুনে এনায়েত ফকির মনে মনে খুশি হয়, কারণ এই ঘটনার তো আসলে কোনো বিচার হবে না, পুলিশি কোনো কেসও হবে না, সে তার সন্তান হত্যার প্রতিশোধ নিতে পেরেছে। এরপরে বেশ কয়েকদিন স্বাভাবিকভাবে কেটে যায়। প্রতি রাত্রে এনায়েত ফকির তার সেই ঘোড়াটিকে মাঠে বেঁধে আসতো। এক রাতে খাওয়া দাওয়া করে ঘোড়াটিকে মাঠে বেঁধে আসতে চায়। সাধারণত তার বাড়ি থেকে 5 থেকে 7 মিনিটের হাঁটা পথের দূরত্বে ঘোড়াটিকে বেঁধে আসে। তার স্ত্রী বুঝতে পারে অনেকক্ষণ হয়ে যাচ্ছে, এনায়েত ফকির আর ফিরে আসছে না। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা হয়ে যায়, ফিরে আসছে না। তার স্ত্রীর মনে সন্দেহ হয়। তিনি একটি হারিকেন হাতে নিয়ে পার্শ্ববর্তী যে ঘরগুলো আছে, যে পরিবারগুলো আছে, তাদের বাড়িতে যান, তাদেরকে ডেকে তোলেন এবং সেই বাড়ির আরও কিছু সদস্যদেরকে নিয়ে মাঠের মধ্যে যান। মাঠের মধ্যে গিয়ে দেখেন যে জায়গাটিতে ঘোড়াটাকে বেঁধে রাখা হতো সেখানে একটি খুঁটো গাড়া আছে, খুঁটোর সাথে দড়িও আছে, যেটি ঘোড়ার পায়ের সাথে বেঁধে রাখা হতো, কিন্তু ঘোড়াটিকে দেখা যাচ্ছে না, এনায়েত ফকিরকেও দেখা যাচ্ছে না। তখন তারা টর্চ লাইট জ্বালিয়ে চারদিকে খুঁজতে থাকেন এবং জোরে জোরে এনায়েত ফকিরের নাম ধরে ডাকতে থাকেন। হঠাৎ একজন চিৎকার দিয়ে বলে, পেয়েছি, ঘোড়াকে পেয়েছি। সবাই ছুটে যায় সেই ঘোড়াটির কাছে, গিয়ে দেখে যে ঘোড়াটির 4টি পা তার দেহ থেকে কেউ সজোরে টেনে বিচ্ছিন্ন করে দিয়েছে এবং ঘোড়াটির ধর থেকে মাথাও আলাদা, কিন্তু সেটা মনে হয় না কেউ কেটে আলাদা করেছে, কেউ টেনে ছিঁড়ে আলাদা করে ফেলেছে। ঘোড়াটির মৃতদেহ পড়ে আছে। বুঝতে পারে এটা কোনো মানুষের কাজ হতে পারে না। এনায়েত ফকির কোথায়? তারা হন্যে হয়ে খুঁজতে থাকে পুরো মাঠ, পাওয়া যায় এনায়েত ফকিরকে। সেই ঘোড়াটির মতো
একই রকমভাবে মর্মান্তিকভাবে এনায়েত ফকিরের শরীর থেকে হাত পা মাথা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। প্রিয় লিসেনার্স, পরবর্তীতে জানা যায় যে ইসহাক ফকির কিছু জিন পালতেন, সেই জিনের মাধ্যমে উনি ব্ল্যাক ম্যাজিকগুলো চর্চা করতেন। যখন ইসহাক ফকিরও উনি যখন মৃত্যু শয্যায় চলে যান, তখন ইসহাক ফকিরের পালিত জিনেরা তারা ইসহাক ফকিরকে পরামর্শ দেয় যে এনায়েত ফকির তার উপর যে ব্ল্যাক ম্যাজিক করেছে এটি তারা কাটাতে পারবে না, অবশ্যই এনায়েত ফকিরকে কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। তিনি যদি এই ব্ল্যাক ম্যাজিকটা কাটান তবে উনি বাঁচতে পারবেন, তাছাড়া বাঁচা সম্ভব নয়। এই জন্যই ইসহাক ফকির এনায়েত ফকিরের বাড়িতে গিয়েছিলেন, কিন্তু মৃত্যুসজ্জায় দেখেও এনায়েত ফকির ইসহাক ফকিরকে ক্ষমা করেননি। ইসহাক ফকির মারা যায়। ইসহাক ফকিরের যে পালিত জিনেরা ছিল তারা এনায়েত ফকিরের উপর খুবই ক্ষিপ্ত হয়। তারা চিন্তা করে এর প্রতিশোধ নিতেই হবে, তাদের মালিকের হত্যার প্রতিশোধ নিতেই হবে। কারণ মৃত্যুসজ্জায় একজন মানুষ ক্ষমা চেয়েছে, ক্ষমা চাইলে তো আল্লাহ মাফ করে দেন, কিন্তু সে কেন ক্ষমা করলো না? এই জন্য তারাও সুযোগের অপেক্ষায় ছিল। এই সুযোগ চলে আসে একদিন। যখনই সেই সুযোগটি পায় তখনই সেই ঘোড়া আর এনায়েত ফকিরকে ওই জিনেরা নির্মমভাবে হত্যা করে। প্রিয় লিসেনার্স, ওই ঘোড়াটি কেন কাঁদত? আসলে জানা যায় বা পরবর্তীতে জানা গিয়েছিল যে ওই ঘোড়াটি সবসময় এই চিন্তা করে কাঁদত যে তার মালিক খুব তাড়াতাড়ি হয়তো বা মারা যাবে, তার উপর বিপদ আসছে। যেহেতু তার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, ওই ঘোড়াটির সাথেও একটি জিন থাকতো, সে ওই ঘোড়াটিকে পাহারা দিত। সেও তার মালিকের জন্য কান্নাকাটি করত, কিন্তু সে জিনটি ছিল বোবা, সে কিছু বলতে পারত না। এভাবেই এনায়েত ফকির এবং ইসহাক ফকিরের করুণ পরিণতি ঘটে। আর ব্ল্যাক ম্যাজিকের যারা করেন তাদের পরিণতি কি হয়? এনায়েত ফকির এবং ইসহাক ফকির তাদের উজ্জ্বল দৃষ্টান্ত। নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার শালনগর ইউনিয়নে এনায়েত ফকির এবং ইসহাক ফকিরের ঘটনা অনেকেরই মুখে মুখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।